সরি জেন্টলম্যান, মিটিং ইজ ওভার। বাচ্চাদের পোশাক? ইয়েস স্যার। আচ্ছা, আর কিছু নোটিস করেছিলেন আপনারা? কোনো কোনো অদ্ভুত কিছু? হ্যাঁ স্যার, এই 2 সপ্তাহ আগে উনি আমাকে বলেছিলেন যে উনি ওনার দলিল চেঞ্জ করতে চান। উইল বদলাতে চাইছেন কেন? জানি না স্যার, ওনার দলিলে 3 জন মানুষের নাম ছিল, একজন ওনার স্ত্রী মায়া আর 2 জন ওনার ছেলে, কিন্তু উনি চতুর্থ একজনের নাম জুড়তে চাইছিলেন, অ্যাড করতে কি চাইছিলেন। কি নাম ছিল ওই চতুর্থ জনের? ওনার নাম তো উনি বলেননি। আপনি কি উইলটা বদলেছিলেন? আসলে আমি পেপার সব তৈরি করে দিয়েছিলাম, ব্যাস নাম ভরে ওতে সুধীরকে সই করতে হতো। জানি না কি হলো, হঠাৎ নিজের বার্থডের কিছুদিন আগে ও আমাকে বলল যে দলিল বদলাতে চায় না, ওই পুরনো দলিলটাই থাকবে। ঠিক আছে, এই চতুর্থ ব্যক্তি আবার কোথা থেকে এলো, যার নাম সুধীরবাবু নিজের উইলে ইনক্লুড করতে চেয়েছিলেন? সুধীরজির মৃত্যুর এই চতুর্থ জনের সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে। আমার তো এটাই কিছুতে মাথায় ঢুকছে না। বাচ্চাদের পোশাক কেউ কাউকে কেন পাঠাতে যাবে? বাচ্চাদের জামা কাপড় পাঠানো হয়েছিল, তাহলে ওই এনভেলপটা কোথায় গেল? সুধীরবাবুর রুমটা তো আমরা ভালো করে চেক করেছি, ওখানে তো কিছুই পাইনি আমরা। বাড়িতে নয় তো অফিসে? পেয়ে গেছি। আরে, এতে তো দেখছি কোনো পোস্টাল স্ট্যাম্প বা যে পাঠিয়েছে তার নামই নেই। তাহলে পার্সেল এখানে পৌঁছলো কি করে? মনে হচ্ছে এই এনভেলপটা সোজা কেউ কোম্পানির পোস্ট বক্সে ঢেলে দিয়েছিল। এই এনভেলপটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিই, উনি হয়তো কিছু পেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই জাহ্নবী বলছিল যে এই পার্সেলটা দেখে মিস্টার সুধীর একদম চমকে গিয়েছিলেন। হতে পারে কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছিল। আর তারপর উনি কাউকে কলও করেছিলেন হয়তো। আগের মাসের কল ডিটেলস সুধীরবাবুরটা দেখি এই এনভেলপ পাওয়ার পরে সুধীরবাবু সবার আগে কাকে ফোন করেছিলেন? সুধীরের ফোন এসেছিল অনেক বছর বাদে। কি কথা হয়েছিল আপনাদের দুজনের? খুব রেগেছিল যে আমি ওকে কেন এনভেলপটা পাঠিয়েছিলাম, কিন্তু আমি তো ওকে এনভেলপ পাঠাইনি। কিন্তু কোনো কারণ তো ছিল যাতে সুধীরবাবু আপনাকে সন্দেহ করেন। হ্যাঁ নিশ্চয়ই, ওই এনভেলপে বাচ্চার জামা ছিল। ওর মনে হয়েছিল ওটা সেই জামাটাই যেটা আমি আর সুধীর আমাদের সন্তানের জন্য কিনেছিলাম। আমাদের বাচ্চার জন্য? আমার আর সুধীরের সন্তান। 30 বছর আগে আমি আরকে ওয়েবস কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম। সুধীরের বাবা সেটার মালিক ছিল। ওখানেই সুধীর আর আমার সম্পর্ক হয়েছিল। আর কিছু বোঝার আগেই আমি বুঝতে পারি যে আমি সুধীরের সন্তানের মা হতে চলেছি। তো আপনাদের দুজনের বিয়ে হয়নি? না, হয়নি। সুধীর তো কথা দিয়েছিল, কিন্তু ওর প্যারেন্টস রাজি হয়নি, কারণ আমি ওদের স্টেটাসে ছিলাম না। ওনারা তো সুধীরের বিয়ে অনেক বড়লোক বাড়িতে আর সেম স্টেটাসে করতে চেয়েছিলেন। তারপরে ওর প্যারেন্টস আর ফ্যামিলি খুব চেষ্টা করেছিল ওকে, আমাকে, এমনকি আমার ফ্যামিলিকেও বোঝানোর জন্য যে আমি বাচ্চাটাকে নষ্ট করে দিই। আমিও ঠিক করেছিলাম যে যাই হয়ে যাক আমি আমার সন্তানকে জন্ম দেবই। 15ই মার্চ 1990 সালে আমার সন্তান এই পৃথিবীতে এসেছিল, কিন্তু সেই রাতেই ও মারা গিয়েছিল। যে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছিলাম, ছোট ছোট জামা কাপড় পরাচ্ছিলাম, কিচ্ছু করতে পারিনি আমি। আমি ভেবেছিলাম যে এরকম সময় তো সুধীর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কিন্তু ও তো এর আগেই আমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিয়েছিল। আর ওই মাসেই ও মায়াকে বিয়েও করেছিল।
তো সেই জন্যই আপনি আজ অব্দি বিয়ে করেননি আর এখানে একাই থাকেন। হ্যাঁ, সুধীরবাবু আপনার সঙ্গে যা যা করেছেন তার জন্যে খুব কষ্ট হয়েছে আপনার হয়তো। খুব ঘেন্না করতেন ওকে? আমার থেকে বেশি ঘেন্নাও কে আর কেই বা করতে পারে। উনি আপনাকে আপনার অধিকার দেয়নি, আপনি সম্পত্তিতে ভাগ চাইলেন, আর যখন সম্পত্তি উনি আপনাকে দিলেন না তখন আপনি রেগে গেলেন আর মেরে দিলেন ওকে। আমি ওকে মারিনি, আর আমি ওকে কেন মারবো? আমি তো চেয়েছিলাম যে ও বেঁচে থাকুক আর সারা জীবন কষ্ট পাক। যেদিন সুধীরবাবু মারা যান সেদিন দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার কাছে কোনো উইটনেস বা প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে স্যার, হ্যাঁ এখানেই আছেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার সালুমকে স্যার ফরেন্সিকে ডাকছেন তাড়াতাড়ি, বলছিলেন যে কিছু দেখাতে চান। ওকে। শুনলে তো বিশ্বাসই করতে পারবে না বস। ওই এনভেলপটাকে যখন আমি ভালো করে পরীক্ষা করলাম তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট তো পাইনি, কিন্তু ওই এনভেলপ থেকে আমি ডিএনএর জন্য স্যাম্পল পেয়ে গেছি। যে ওই চিঠিটা পাঠিয়েছে সে মনে হয় মুখ দিয়ে থুতুর সাহায্যে ওটাকে সেঁটে দিয়েছে। আর এইভাবে ওই এনভেলপ থেকে আমি স্যালাইভা স্যাম্পল পেয়ে গেছি যার থেকে ডিএনএ টেস্ট করতে পারবো। কিন্তু ডক্টর, ডিএনএ টেস্টিং এতে তো 4 থেকে 6 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আর আমি 5 দিনের জন্য যাচ্ছি দিল্লি এক কনফারেন্সে, কিন্তু তার আগে আমি কিছু প্রাইমারি টেস্ট করিয়ে নিয়েছি। তো স্যার আপনি এই টেস্ট থেকে কি পেলেন? এই টেস্ট থেকে আমি জানতে পেরেছি যে এটা যার ডিএনএ হোক না কেন তার ডিএনএ সুধীরবাবুর ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। কি? তার মানে এই যে তার মানে হচ্ছে এইটা যে এই চিঠিটা পাঠিয়েছে সেটা সুধীরবাবুর কোনো রক্তের সম্পর্কের লোক। তার মানে সুধীরেরই নিজের কেউ সুধীরকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কে কে হতে পারে? স্যার, অদিতির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো মরা অবস্থায় জন্মেছিল। হ্যাঁ, আর রইল বাকি সুধীরবাবুর 2 ছেলে নীল আর রিতেশ। ওরা দুজন আবার সুধীর বাবু আর অদিতির গোপন রহস্যটা জেনে ফেলেননি তো? হতে পারে তার জন্যই ব্ল্যাকমেল করছিলেন, বাচ্চাগুলোর পোশাক পাঠিয়ে। আচ্ছা স্যার, ওই যে বাচ্চাদের পোশাক পেয়েছিলাম ওগুলো কি সত্যি পুরনো নাকি ময়লা টয়লা করে পুরনো দেখানোর চেষ্টা করা হয়েছে? আমি ওগুলোকে স্পেশালাইজড ল্যাবে পাঠিয়ে দিয়েছি চেক করার জন্য, তাড়াতাড়ি জানা যাবে। আচ্ছা পুরবি সুধীর বাবুর ছেলের ব্যাপারে কি জানতে পেরেছো? কি করতো ও? স্যার 1 বছর আগে সুধীরবাবু নিজের কোম্পানিতে নিজের ছেলেদেরকেই বোর্ড মেম্বার বানিয়েছিলেন, আর তারপর থেকেই কোম্পানি লসে যেতে শুরু করলো। ওরা কোম্পানির টাকা নিয়ে নিজেরাই নয়ছয় করতো, দামি দামি গাড়ি, প্রচুর শখ মেটাতো, সবকিছু করতো শুধু কাজ বাদ দিয়ে। কিন্তু স্যার সুধীরবাবু তার ছেলেদের খুব ভালোবাসতেন, দুজনের জন্য আলাদা আলাদা বাংলো। আচ্ছা, এটা নয় তো যে ওদের দুজনের মধ্যেই কেউ ওই এনভেলপটা লেটার বক্সে ফেলেছিল? কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই ব্ল্যাকমেলিং কেন? আরে ভাই, টাকার জন্য। কোম্পানি ডুবে যাচ্ছিল। কারেক্ট। কোম্পানি কাঙাল হওয়ার আগে যা কিছু গুছিয়ে নিতে পারো গুছিয়ে নাও। যদি সুধীর বাবুর 2 ছেলে তাদের বাবাকে টাকার জন্য ব্ল্যাকমেল করে থাকে তাহলে নিশ্চয়ই ওনার ব্যাংকের অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা এসে থাকবে, খুব বড় রকমের ফিগার। একটা কাজ করো, এই দুজনের পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট সব চেক করো, দেখো কোনো বড় অ্যামাউন্ট এসেছিল কিনা। স্যার, স্যার কিছু পেয়েছি স্যার। আরকে ভিপস ইন্ডাস্ট্রি থেকে কোটি টাকা ট্রান্সফার হয়েছে স্যার। কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? 1 মিনিট দেখছি। এগুলো রিতেশ আর নীলের অ্যাকাউন্টই হবে? না স্যার, প্রাইভেট অ্যাকাউন্ট, রেচেলের নামে। কোন টাকা? আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি কিচ্ছু জানি না। কোন টাকা? সেই টাকাটা যেটা আরকে ভিপস এর অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবার কিছু মনে পড়েছে? ওটা তো আমার স্যালারি, আমি ওখানে কাজ করতাম। স্যালারি? 11 কোটি স্যালারি? হ্যাঁ, তাও আবার 2 সপ্তাহের। ওই হিসাবে তো তোমার মান্থলি স্যালারি 22 কোটি টাকা হবে। কি কাজ কি করো তুমি? ব্ল্যাকমেলিং এর কাজ। তুমি আর রিতেশ দুজন মিলে সুধীর বাবুকে ব্ল্যাকমেল করছিলে। দেখো রিচেল, আমরা খুব ভালো করেই জানি যে তুমি আরকে কোম্পানিতে একদিনের জন্যও কাজ করনি। এবার পরিষ্কার করে সত্যিটা বলবে নাকি? রিতেশ কিন্তু আর নেই, তাই যত শাস্তি সব তোমাকেই কিন্তু পেতে হবে। ব্ল্যাকমেলিং আর এক্সটর্শনের শাস্তি জানো তুমি? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে সুধীর বাবু কি তোমাকে 11 কোটি টাকা এমনিই দান করে দিলেন? সুধীর আঙ্কেল তো ওই টাকা ট্রান্সফারই করেননি। তাহলে কে করেছিল?
আমার বয়ফ্রেন্ড রিতেশ। ও আমাকে বলেছিল যে ওর কোম্পানির টাকা ও কিছুদিনের জন্য অন্য কোথাও রাখতে চায়। অন্য কোথাও? কেন? জানি না, আর আমি জিজ্ঞাসাও করিনি। তুমি রিতেশকে জিজ্ঞাসা করোনি, আর যখন রিতেশ মারা গেল তখন পুলিশকেও বলনি। আমি ভেবেছিলাম যে রিতেশ তো আর বেঁচে নেই, তাই তাই টাকাগুলো আমি রেখে দিই। কেউ কি করে জানতে পারবে? কিন্তু সুধীর বাবুর ফ্যামিলিকে মারতে পারে কারা? পরি তো ভিডিও বানাচ্ছিল, আর জাহ্নবী অসুস্থ ছিল, আর জগন্নাথ নিজের ফ্যামিলির সঙ্গে ফিল্ম দেখছিল। কিন্তু অদিতির ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কে হতে পারে যে সুধীর বাবুকে এনভেলপ পাঠায়, ওই প্যাকেটটা পাঠায়? সে কে? ওর নামটা সুধীর বাবু উইলে লিখতে চেয়েছিলেন, কিন্তু লেখেননি। সে কে? প্রেমের দ্বিতীয় কেকটা কোথা থেকে আসলো? হ্যাঁ স্যার, এখানে দুটো কেক। সেটাই তো, যখন বার্থডে ছিল সুধীর বাবু তার নিজের ফ্যামিলির সঙ্গে, ছোট কেকটা কেন কাটতে যাবে যেখানে এত বড় কেকটা রয়েছে এর সামনে? স্যার, যাতে ও রাতে পার্টিতে বড় কেক খেতে পারে। আরে ভাই, সুধীর বাবু কি 18 বছরের বাচ্চা ছিল নাকি যে নিজের বার্থডেতে দুটো কেকের অর্ডার দেবে? স্যার, হতে পারে এই কেকটা ওনাকে কেউ গিফট করেছে, এই কিন্তু বাদামওয়ালা কেক। সেটা তো বক্সে নিয়ে আসবে, আর তার উপরে কেক শপের নামটাও লেখা থাকবে। না স্যার, ওখানে তো আমরা কোনো বক্স পাইনি। ছিল না? হতে পারে কেউ এই কেকটা বাড়িতে বানিয়েছে, সেই জন্যই আমরা ওখানে বক্স পাইনি। কিন্তু এই আমন্ড দেওয়া কেক পাঠালোটাকে? স্যার, হ্যাঁ, স্যার আমি জাহ্নবীর সোশ্যাল প্রোফাইল চেক করছিলাম। স্যার, এখানে ওর অনেক অনেক ছবি আছে যেখানে ও কেক আর পেস্ট্রি বেক করছিল। বেকিং ও খুব পছন্দ করে। হ্যাঁ, আমি বেকিং পছন্দ করি, তাতে কি? তো কিছু না, তুমি বাদামওয়ালা কেক বানিয়েছিলে না সুধীর বাবুর জন্য? আমি যখন জানি যে ওনার বাদামে অ্যালার্জি, তাহলে আমি ওনার জন্য বাদাম কেক কেন বানাবো? কারণ তুমি চাইছিলে যে উনি কেকটা না খান, যদি খেত অজ্ঞান হয়ে যেত না? আর তুমি চাইতে যখন তুমি ওকে মারবে তখন যেন ওর জ্ঞান থাকে, কষ্ট পায় তোমার সামনে, প্রাণ ভিক্ষা করে, তাই না? আরে আমি সুধীর আঙ্কেলকে কেন মারবো? তুমি কেকের মধ্যে সেনেটিভ মেশাওনি রিতেশ, নীল আর মায়াকে মারার জন্য? আপনারা এইসব কি বলছেন বলুন তো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি বলেছিলে না যে ওই দিন তুমি অসুস্থ ছিলে আর বাড়িতেই ছিলে? কোথাও তুমি যাওনি। তুমি পার্টিতে কিভাবে গিয়েছিলে কিনা পার্টিতে? আমি সত্যি 2-3টে পর্যন্ত ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো যে আমি একটু বেটার ফিল করছি, আর তাই আমি পার্টিতে চলে যাই। এতে আমার কি অন্যায়? তুমি যদি রাত 2টো থেকে 3টে অবধি সত্যিই ঘুমিয়েছিলে, তাহলে 2:30টার সময় যখন সুধীর বাবু মারা যান তখন তোমার মোবাইল ওনার ঘরের সামনে গেল কি করে? দেখো জাহ্নবী, মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা তোমার মোবাইলের রেকর্ড চেক করে দেখেছি। যে সময় সুধীর বাবু মারা যান সেই সময় তোমার ফোনের লোকেশন ওনার বাড়ির কাছেই ছিল। এবার সত্যি বলবে নাকি আরো টাইম ওয়েস্ট করতে চাও? আমি আর নীল একে অপরকে ভালোবাসতাম। আমরা ভেবেছিলাম যে নীলের বাবার বার্থডে আমাদের কাছে একটা ভালো সুযোগ ছিল ওনাকে আমাদের ব্যাপারটা বলার, আর সেই জন্যই আমি ওখানে যাই। ওখানে গিয়ে নীলকে অনেকবার কল করি, প্রায় 1 ঘন্টা ওখানে ছিলাম আমি, কিন্তু নীলের কোনো কল আসেনি। আমি ভেবেছিলাম নীল হয়তো সময় পাচ্ছে না আমাকে কল করার। মিথ্যে কথা। তোমার মনে হয়েছিল নীল তোমাকে ঠকাচ্ছে, সেই কারণে তুমি ওকে আর ওর পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছো। এই আপনারা কি বলছেন বলুন তো? আমি বেকিং করতে ভালোবাসি, তার মানে তো এটা নয় যে খুনটা আমি করেছি। ইন্টারনেটে রেসিপি দেখে তো যে কেউ কেক বানিয়ে ফেলতে পারে। কেক বানানো কি এমন কঠিন কাজ? আর রিতেশের গার্লফ্রেন্ড রেচেল, ও তো বেকিং করে। আপনারা ওকে কি কেন কিছু জিজ্ঞেস করছেন না? সবাইকে জিজ্ঞেস করবো আমরা। ডাকো সবাইকে। ভীষণ ইন্টারেস্টিং কেস এটা। এরকম খুব কম হয় যে এতজনের কাছে একটা লোকের প্রাণ নেওয়ার জন্য সুযোগও আছে আর মোটিভও আছে। আপনারা আবার? আরে স্যার, আমি কেন মারবো ওনাকে? আপনি নীলকে বিয়ে করতে চেয়েছিলেন, ওর ফ্যামিলির লোকেরা রাজি হয়নি। এ তো খুব বড় একটা কারণ খুন করার। আর সুধীর বাবুর ফ্যামিলির জন্য আত্মমর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এর সবচেয়ে বড় এক্সাম্পল অদিতি দেবী।
আর সুধীর বাবু এই নিজের সম্পত্তি আর স্ট্যাটাসের জন্য আপনার জীবন নষ্ট করে দিয়েছেন, তাহলে আপনার থেকে বেশি ঘৃণা আর কে করতে পারে? আমার কাছে পয়সার কোনো মূল্য নেই আর না কোনো বিষয়ে রিগ্রেট। আফসোস তো তোমার হওয়ার কথা রাচেল। এখানে তো 5,000 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, আর তুমি তো বসে বসে 11 কোটি টাকা পেয়েছো। আর আপনি, আপনার হাতে তো সুধীর বাবু তার লাইফের রিমোট কন্ট্রোল দিয়ে দিয়েছিল। আপনি সবই জানতেন ওনার ব্যাপারে, এটাও জানতেন যে উনি ওনার গানটা কোথায় রাখেন। দেখুন, আপনাদের যা ইচ্ছে বলতে পারেন। আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি সেদিন ঘরে ভিডিও ব্লগ বানাচ্ছিলাম, চাইলে আমার ফোনও চেক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওই দেখি। জানা তো যাবে কিভাবে ভিডিও ব্লগ বানানো যায়। স্যার, এখন আপনি বিশ্বাস করেছেন তো যে সেদিন আমি নিজের ঘরে DIY ভিডিও বানাচ্ছিলাম? DIY তার মানে? ডু ইট ইয়োরসেলফ। স্যার, আমি প্রত্যেকদিন নিজের ইন্টারনেট চ্যানেলে মানুষদের দৈনন্দিন কাজের ইজি পদ্ধতি দেখাই। ডু ইট ইয়োরসেলফ। স্যার, হ্যাঁ, নিউজ পেপারটা দেখুন, ডেটটা ওই একই। হ্যাঁ সেটাই তো আছে। মানে ভিডিও ওই দিনই শুট করা হয়েছিল? স্যার, হ্যাঁ পুরবি। স্যার আমি মেমোরি কার্ডের ডেট আর টাইম চেক করেছি। এই ভিডিওটা ওই দিনই তৈরি করেছিল, 2টো থেকে 4টের মধ্যে। আচ্ছা, আর স্যার, ওরির মোবাইল লোকেশন ক্রস চেক করেছিলাম আমরা, তাতে দেখলাম ও সেদিন বাড়িতেই ছিল। পুরবি একটা কাজ করো, এই 4 জন লেডিসকে আলাদা ঘরে বসাও। স্যার, হুম, চলো। স্যার, কি ভাবছেন আপনি? সমস্ত প্রমাণ তোর পক্ষেই দেখছি। এই কেসটা তো আমি অন্ধকারে ডুবে যেতে দেখছি। ঠিক একটা কথা তো পরিষ্কার, যখন অন্ধকার হয় তখন কোনো ছায়া পড়ে না, কিন্তু আমার মনে হয় এই পুরো কেসটাই ছায়ারই খেলা। সানডাইল জানো তো? সানডাইল এই জিনিসটা আসলে সূর্যের আলো কোন দিকে যায় সেই অনুযায়ী টাইমটা দেখায়। হ্যাঁ, সানডাইল এমন একটা জিনিস যেটা থেকে আমরা আকাশের সূর্যের পজিশনটা বুঝতে পারি, যেটা থেকে আমরা সময়টা আন্দাজ করতে পারি। এবার দেখো, আমাদের পৃথিবী ঘুরতে থাকে আর সেই জন্য সূর্যের অ্যাঙ্গেলটাও বদলে যায়, যেটার কারণে সানডাইলে ছায়ার পজিশনটা বদলাতে থাকে। এটা তো মাথায় ঢুকে গেছে স্যার, কিন্তু এটার এই কেসটার সাথে কি সম্পর্ক বলুন এর তো? সঙ্গে সম্পর্ক আছে ফেডরিক। পরি, এই পুরো প্রমাণগুলোই আমরা পরীর কাছ থেকে কালেক্ট করেছি। পরি সে এমন একজন কেউ পুরো এভিডেন্স গুলো ম্যানিপুলেট করতে পারে, মেমোরি কার্ডের ডেটটাও চেঞ্জ করতে পারে, পুরো এভিডেন্সেস কন্ট্রোল করতে পারে, কিন্তু সূর্যকে কন্ট্রোল পরি করতে পারে না। ভুলে যেও না যে সূর্য কোনো সময়ই ভুল সময় সে দেয় না। তার মানে ওরি ভিডিওতে ডেট আর টাইম দুটোই চেঞ্জ করে দিয়েছে? হয়তো চেঞ্জ করেছে বা করেনি, কিন্তু এখন আমরা এই ছায়াকে প্রশ্ন করব যে পরি সত্যি বলেছে না মিথ্যে বলেছে। কারেক্ট, এই সেটিংটা একদম সেরকমই হয়েছে যেমন পরীর ভিডিওতে ছিল। আর রোদও সেই রকম আছে সেদিন যেরকম ছিল। শুধু পরীর জায়গায় পুরবি দাঁড়িয়ে আছে। স্যার, আমরা এখানে কি করব? আগামী 6 ঘন্টা পর্যন্ত পুরবীকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যেভাবে ভিডিওতে পরী দাঁড়িয়েছিল। আমরা এটাই দেখতে চাই যে যদি পরী সত্যি কথা বলে তাহলে 2টো থেকে 4টের মধ্যে পুরবীর মুখে ঠিক সেই জায়গা থেকে রোদ্দুর পড়বে যেমন পরীর মুখে ছিল। আর স্যার, যদি আমার ছায়া পরীর ছায়ার সাথে ম্যাচ না করে তো? তো দেখতে হবে। ক্যামেরা অন করো। চলো, গুড। ওকে পুরবী, রিল্যাক্স। আচ্ছা, কি আছে এই ভিডিওতে? আরে দেখতে দাও ভাই।
সকাল 11টা থেকে 1টার মধ্যে তুমি ওই ভিডিওটা রেকর্ড করেছিলে। আর তুমি খুব চালাকির সাথে ভিডিও ডেট আর টাইম চেঞ্জ করে দিয়েছো। মেমোরি কার্ডের ডেট আর টাইম বদলে দিয়েছিলে, নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে দিয়েছিলে যাতে আমরা ওখানকার লোকেশন পাই। তুমি কি মনে করেছিলে এসব করার ফলে আমরা বোকা হয়ে যাব? হ্যাঁ, না তুমি আমাদেরকে বোকা বানাতে পারলে, না আকাশে ওঠা সূর্যকে। তোমার ভিডিওতে রোডের ডিরেকশন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ওই ভিডিওটা 11টা থেকে 1টার মধ্যে শুট করা হয়েছে। চেষ্টাটা ভালোই করেছিলেন, কিন্তু রিসার্চ ওয়ার্কটা একটু দরকার ছিল। পরি, তোমার ব্যাপারে আমরা সব কিছু জেনে গেছি। পড়ি, আমাদের হয়তো ম্যাক্সিমাম 4 সপ্তাহ সময় লাগবে তোমার ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করতে যে তুমি সুধীর বাবুর মেয়ে, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না। আমি ওনাকে মারতে চাইতাম না, একদমই মারতে চাইতাম না ওনাকে। আমি তো শুধু এইটুকু চাইতাম যে উনি আমাকে স্বীকার করুক। ছোট থেকে এখনো অবধি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তার জন্য একটা ফ্যামিলি চাইতাম আমি। তুমি সুধীর বাবুর ব্যাপারে জানতে পারলে কিভাবে? ওই আমার ছোটবেলার জামা কাপড়ের জন্য। ওই জামা কাপড়ে হসপিটালের কার্ড ছিল, উনি ওটা বের করতে ভুলে গেছিলেন। ওই কার্ডে বাবার নাম্বারও ছিল। তারপর আমি বাবাকে অনেক খুঁজলাম, তখন শেষ পর্যন্ত ওনার কোম্পানির কথা জানতে পারলাম। কিন্তু তুমি ওনার কোম্পানি কেন জয়েন করলে? তুমি চাইলে সুধীরবাবুকে অন্য জায়গাতেও কথাটা বলতে পারতে যে তুমি ওনার মেয়ে। কিন্তু আগে আমি ওনার সাথে দেখা করতে চাইতাম, চিনতে চাইতাম ওনাকে। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে উনি খারাপ মানুষ নন, মনের দিক থেকে খুবই বড়। তখন আমি ভাবলাম যে হয়তো ওই সময় ওনার অবস্থা খুব খারাপ ছিল, তাই অনাথ আশ্রমে দিয়েছিল আমাকে। কিন্তু এখন তো ওনার খুব ভালো অবস্থা, এখন তো উনি আমায় আপন করতে পারতেন। তাহলে ওনার সঙ্গে দেখা হতে না হতেই প্রপার্টিতে ভাগ কেন চাইলে? কারণ আমি জানতে চাইতাম যে ওনার কাছে ইম্পর্টেন্ট কি, টাকা না আমি। তার জন্যই সুধীর বাবু ওনার উইল চেঞ্জ করতে চাইছিলেন। হ্যাঁ, আর এটা শুনে আমি খুব খুশি হয়ে গেছিলাম। কিন্তু সুধীর বাবু তার সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন, যেটা তুমি সহ্য করতে পারোনি। স্যার, ও সব ওনার ওয়াইফ আর ওনার মেয়ের জন্য হয়েছিল। ওরা এটা সহ্যই করতে পারছিল না যে বাবা আমার নাম উইলে অ্যাড করছিল। অর্থাৎ আরও একবার সুধীরবাবু আপনাকে মেনে নিতে অস্বীকার করলেন। হ্যাঁ, আর এইবারও ঠিক ফ্যামিলির জন্যই। উনি একদম বদলাননি, উনি একদম ঠিক আগের মতোই ছিলেন। সেলফিশ, সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন। সহজভাবে নিজের ভাগটা পাননি বলে ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিলেন। না, আমি যখন ওনাকে প্রথম এনভেলপ পাঠিয়েছিলাম তখন আমার এরকম উদ্দেশ্য ছিল না। আর না আমি এতটাই বোকা যে এনভেলপ নিজের মুখ দিয়ে সিল করব। আমি তো এটাই ভাবতাম যে অ্যাটলিস্ট উনি আমাকে নিজের ফ্যামিলিতে ইনক্লুড করুক, আমার নিজেরও একটা ফ্যামিলি হোক। আর তার জন্যই আমি বাবার জন্মদিনের দিন নেশাযুক্ত ওষুধ দিয়ে বাদামের কেক নিয়ে ওনার বাড়িতে গেছিলাম। Happy birthday to you. আমার অ্যালার্জি আছে। বাবা, তুমি সুধীরবাবুর পুরো ফ্যামিলিকে মারতে চেয়েছিলে না? তোমার লক্ষ্য পূরণ হয়েছে। এবার তোমার সঙ্গে
ওনার ফ্যামিলির লাস্ট মেম্বারও শেষ হয়ে যাবে। জেল যাওয়ার আগে আমরা তোমার সঙ্গে কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে চাই। ইনি অদিতি দেবী, তোমার মা। মা, আপনাকে মিথ্যে বলা হয়েছিল যে আপনার সন্তান মৃত জন্ম নিয়েছিল। মা, ওর এই সুধীর বাবু আর তার ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আমরা দুঃখিত, আপনারা দুজন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এমার্জেন্সি মেডিকেল কার্ড। এনার আমন্ড আর শেলফিশে অ্যালার্জি আছে। স্যার, কেকটাও পুরো খাওয়া হয়নি। এই দেখুন, মনে হচ্ছে কেক কাটার কিছুক্ষণের মধ্যেই এরা সবাই মারা গিয়েছেন। হাতাহাতির কোনো চিহ্নই নেই, সোজা গুলি করেছে। এইভাবেই গুলি চালিয়েছে। আরেকটা লাশ কোথায়? ভেতরে আছে স্যার। গান কেস, কিন্তু এ তো পুরো খালি। তবে স্যার, এই ঘটনা ঘটেছে কতক্ষণ হয়েছে? এই চারজনের মৃত্যুই কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। এরা কে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, উনি সুধীর বাবু, আর কে উইপস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। ওর বড় ছেলে নীল, আর এ ওর ছোট ছেলে রিতেশ। আর ভিতরে যে আছে সে সুধীর বাবুর স্ত্রী মায়া। স্যার, নীল আর রিতেশ দুজনেই আর কে উইভস কোম্পানির বোর্ড মেম্বার ছিল, কিন্তু কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, বন্ধ হওয়ার জোগাড়। প্রচুর ধার বাকি হয়ে গেছিল, আর বাজারের ধারও মেটাতে পারছিল না, সমস্যা বেড়েই চলেছিল। তাহলে এখানে সেলিব্রেশন কি জন্য হচ্ছিল? স্যার, সুধীর বাবুর 60তম জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করছিল? তাহলে নিশ্চয়ই আরো অনেকে এসেছিল। অফিসের কিছু লোক এসেছিল স্যার, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। এরা সবাই এখানে একসাথে থাকতো কি? না না স্যার, এখানে তো শুধু সুধীরবাবু আর মায়া থাকতেন। সুধীরবাবু নীল আর রিতেশের জন্য আলাদা আলাদা বাংলো কিনে রেখেছিলেন, এরা দুজন ওখানেই থাকতো। আজকে তারা বাবার জন্মদিন পালন করতে এসেছিল। স্যার, সন্ধেবেলায় অনেক বড় একটা পার্টি হওয়ার কথা ছিল। কেক কাটার কিছুক্ষণের মধ্যেই সবাই মারা যায়। পার্টি প্ল্যান যারা করেছিল সেই টিমটা এসেছিল, কিন্তু কেউ দরজা খোলেনি দেখে চলে গিয়েছিল। বাস, আমার মনে হচ্ছে না যে কেউ বাইরে থেকে এসেছিল। যা কিছু ঘটেছে এই চারজনের মধ্যেই ঘটেছে। কিন্তু বাড়িতে তো কোনো চাকর অবশ্যই থাকবে। আছে তো, চাকর আছে তো, কিন্তু তারা গ্রামে গেছে। সুধীরবাবু শুধু আজকের জন্য একজন সার্ভেন্ট হায়ার করেছিলেন, সে কাল সকালে কাজ করে গেছিল, আর পার্টি শেষ হওয়ার পরে আজকে এসে পরিষ্কার করার কথা ছিল। পার্টি শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। মনে তো হচ্ছে এটা মার্ডারই। সরি ডক্টর সালুকে, আমার এটা মনে হচ্ছে যে এই চারজন ছাড়াও এখানে আরো একজন ছিল, যে বাইরে থেকে ভেতরে এসেছিল। একটু মন দিয়ে দেখো, এখানে কোনো হাতাহাতির কোনো চিহ্ন নেই, আর প্রত্যেকটা জিনিস নিজের জায়গাতেই আছে। এটা মনে হচ্ছে যে কেউ কেকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে এরা চারজনই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওই 5 নম্বর লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, এসে সবাইকে গুলি করে দিল। এটা বস 100% মার্ডার। মার্ডার আর সুইসাইডও। আচ্ছা, তোমরা তো নিশ্চিতভাবে কি করে বলছো?
স্যার এই দেখুন, বাকি 3টে লাশের কাছে স্ট্রাগলের কোনো চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র সুধীর বাবু ছাড়া। এনার পা ভাঁজ হয়ে রয়েছে, অনেকটা ব্লাডও বেরিয়েছে। আমার মনে হয় যখন ওনার গুলি লাগে তখন উনি বেঁচে ছিলেন। যদি উনিও কেক খেয়ে বাকিদের মতো অজ্ঞান হয়ে থাকতেন তাহলে ওদের মতোই পড়ে থাকতেন। ইনি প্রথমে 3 জনকে গুলি করেন আর তারপর সুইসাইড করেন, এরকম মনে হচ্ছে। যদি এটাই হয়তো তাহলে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেটা কোথায়? সেটা এইখানে গুলি লেগেছিল মানে মাথাতে। সুধীর বাবু যদি এইভাবে গুলি চালান তো এইভাবেই হয়তো পড়েছেন আর তখনই হাত থেকে বন্দুকটা এই হলো বন্দুক। স্যার এই দেখুন, রিতেশের ফোনটা পেলাম। স্যার ও কেক কাটার কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল পেজে এই সেলফিটা পোস্ট করেছে। বলছিলাম না, এখানে পঞ্চম ব্যক্তি থাকতেই পারে না। কিন্তু বুঝতে পারছি না কেন, আমার এখনো সন্দেহ আছে। দেখুন, সন্দেহ করা তো আমাদের কাজ। একটা কাজ করে যতগুলো এভিডেন্স আছে, যতগুলো জিনিস আছে সব বিউরোতে নিয়ে যাই, দেখি এসিপি স্যার কি বলেন। গোলমাল মনে হচ্ছে। বস, আমি ওদের পেটের মধ্যে কেকের টুকরো পেয়েছি, ওই যে কেক ওরা খেয়েছিল। ওই কেকের মধ্যে সেনেটিভ মেশানো ছিল, নেশার ওষুধ। সেনেটিভ? 3 জন খেয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। 4 জনই? না, 3 জন। নীল, রিতেশ আর মায়া, ওদের 3 জনের পেটের মধ্যেই শুধু কেকের টুকরো পাওয়া গেছে। তার মানে সুধীর বাবু ওই কেকটা খাননি? না দয়া, সুধীর শুধু একজনই ছিল যে গুলি চলবার সময় অজ্ঞান হয়নি। কি সুধীর বাবু নিজের জন্মদিনে এই কেক খাননি? হয়নি, কারণ ওই কেকের মধ্যে বাদাম মেশানো ছিল। কিন্তু স্যার ওনার বাড়ির লোকের তো নিশ্চয়ই জানা আছে যে ওনার বাদাম থেকে অ্যালার্জি ছিল। এক্স্যাক্টলি। তাহলে এই কেক আনলো কেন? অদ্ভুত ব্যাপার। সুধীর বাবুর বার্থডে ছিল আর কেক ওই 3 জনে খেয়েছিল। কেক 3 জনে খেয়েছিল, কিন্তু ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে 4টে গুলি খরচ হয়েছে, যেগুলো এদের গায়ে লেগেছে। অদ্ভুত ব্যাপার যে ওর ওপর সুধীরের আঙুলের ছাপ আর আছে। ওই বন্দুকটাও তো সুধীর বাবুর নামেই রেজিস্টার করা। তো সুধীর বাবু প্রথমে ওই 3 জনকে গুলি করে আর তারপর নিজে সুইসাইড করে, কিন্তু কেন? ঝামেলা এড়ানোর জন্য। ব্যবসা ডুবে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, এই জন্য নিজের সঙ্গে পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে। আর কি কারণ হতে পারে? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। সুধীর বাবু ইচ্ছে করেই ওই বাদামওয়ালা কেক নিয়ে এসেছিল যাতে ওনাকে না খেতে হয়, আর উনি সেনেটিভ মিশিয়ে ওই কেকটা সবাইকে খাইয়ে দেন। আর অজ্ঞান হওয়ার পরে তাদের মেরে ফেলে নিজেও আত্মহত্যা করেন। রবি, ওই রিতেশ যেটা ফটো আপলোড করেছিল না নেটে, সেটা একটু খোলো তো। কটার সময় তুলেছিল এই ফটোটা? স্যার 2:05 আর আপলোড করেছিল? স্যার 2:07। সালুকে একটা কথা বলো, কেক খাওয়ার কতক্ষণ পরে ওরা অজ্ঞান হয়েছিল? 20 থেকে 25 মিনিট। মানে 2:30 না 2:35? আমার মনে হয় ওরা সবাই ওই সময়ই মারা গিয়েছিল, 2:30 থেকে 2:45-এর মধ্যে। মানে সবকিছু ঘটেছে ওই 40 মিনিটের ভেতরেই। 1 মিনিট, ওই দেখো, ওই ছায়াটা কার? ওই শ্যাডো? এই 4 জন তো এখানে দাঁড়িয়েছিল, তাহলে ছায়া ওখানে গেল কি করে? সেটা ওখানে গিয়েই দেখতে হবে। এই শ্যাডোটা কার ছিল? 2:04। পর্দার পজিশন একদম ঠিক আছে তো? একদম স্যার। পজিশন নিয়ে নি। রেডি? 2:05 ইয়া। আরে এখানে তো কোনো ছায়া দেখতে পাচ্ছি না। তাহলে ওখানে ছায়া কোথা থেকে এলো? রোদটা এই দিক থেকেই আসছে। পুরবি, তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও তো। ইয়া, ব্যাস। এইখানে ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক যেমনটা ওখানে ছিল, সেম টু সেম। আমি ঠিকই বলেছিলাম, এখানে কোনো 5 নম্বর লোক ছিল। আর সে ওখানেই দাঁড়িয়েছিল যেখানে আমি দাঁড়িয়েছিলাম। এই সেই লোকটাই হবে যে সুধীর বাবু আর তার পরিবারকে মেরেছে। আর সে আমাদের অলমোস্ট ধোকা দিয়ে দিয়েছিল যে এটা মার্ডার কাম সুইসাইড। আর ওর ছায়াই ওকে ধোকা দিয়ে দিয়েছে। কিন্তু স্যার আমরা এই ছায়ার মাধ্যমে খুনি অবধি পৌঁছবো কি করে? খুনির মেন টার্গেট ছিল সুধীর বাবু, আর সে ওই সময় ওখানেই দাঁড়িয়েছিল। নিশ্চয়ই চেনা জানাই কেউ হবে। কারেক্ট।
খোঁজ নিয়ে দেখো সুধীরবাবু পার্টিতে কাদের কাদের ডেকেছিলেন। স্যার আমি পড়ি। তুমি সুধীরের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। স্যার আমি জাহ্নবী। মার্কেটিং হেড। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি জগন্নাথ। আমি কোম্পানির লয়ার। আর সুধীর বাবুর পার্সোনাল লয়ারও। আগে হ্যাঁ, কিন্তু আপনারা আমার কাছে কি জানতে চাইছেন? সুধীরবাবুর কোম্পানিতে প্রায় 300 লোক কাজ করতেন, কিন্তু উনি পার্টিতে শুধু আপনাদের 3 জনকেই ডাকলেন। এরকম কিসের বিশেষ সম্পর্ক ছিল আপনাদের সঙ্গে সুধীরবাবুর? স্যার আমি আগেও বলেছি যে আমি ওনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো একজন এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে এতটা পার্সোনাল রিলেশনশিপ? স্যার আমি ওনার শুধু কাজই না, বরং ওনার পার্সোনাল লাইফও ম্যানেজ করতাম। আই মিন পার্সোনাল আর প্রফেশনাল দুটোই। আর ওই দিনও আমি পার্টি ম্যানেজ করতে গেছিলাম, সেলিব্রেট করতে না। আর উকিল বাবু আপনি? স্যার আমি আর সুধীর হলাম ছোটবেলাকার বন্ধু। ওর বার্থডে আর আমি যাব না, এটা কি করে হতে পারে? আর আপনি, আপনাকে কেন ইনভাইট করেছিল সুধীরবাবু পার্টিতে? স্যার আমাকে সুধীর স্যার না, নীল ইনভাইট করেছিল। আমি আর নীল খুব ভালো বন্ধু ছিলাম। আই সি। তো আপনি ওনার পুরো শিডিউল ম্যানেজ করতেন। তো এই বার্থডে পার্টির দিন কেউ কি আসার কথা ছিল? কোনো মিটিং রেখেছিলেন আপনারা? স্যার ওই দিন ব্যাংক হলিডে ছিল, তার জন্য কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আর ওনার বার্থডে ছিল, তাই উনি পুরো দিন ওনার ফ্যামিলির সাথেই কাটাতে চাইতেন। দুপুর 2টো থেকে 3টের মধ্যে আপনারা কোথায় ছিলেন? স্যার আমি তো আমার বাড়িতেই ছিলাম, ভ্লগ বানাচ্ছিলাম। ব্লগ? ভিডিও ব্লগ। আমার একটা ইন্টারনেট চ্যানেল আছে যেখানে আমি ভিডিও বানিয়ে আপলোড করি। স্যার আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমার শরীরটা ঠিক ছিল না। স্যার আমি আমার ফ্যামিলির সাথে ফিল্ম দেখতে গিয়েছিলাম। আচ্ছা, কিছুদিনের মধ্যে সুধীরবাবুর ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলেন আপনারা? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস নোটিস করেছিলাম। স্যার আজ থেকে ঠিক 1 মাস আগে আমাদের মিটিং চলছিল। স্যার কি ব্যাপার, ভেতরে এসো। ঠিক আছে, তুমি যাও।